মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 জনের মৃত্যু, নিহত বেড়ে 35। কাল ও সোমবার প্রতিষ্ঠান বন্ধ, নিখোঁজ সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। কয়েকটি বৈঠক করে রাতারাতি সংস্কার সম্ভব না, বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনা বুঝতে হবে বলেছেন বিশিষ্টজনেরা। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপপ্রচার, মন্তব্য সিইসির। সুষ্ঠু নির্বাচনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 শিশুসহ 2 জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। শনিবার সকালে 2 ঘন্টার ব্যবধানে 2 জন মারা যায়। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী, অন্যজন কর্মচারী। 2 জনই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সকাল 9টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী ফারহানের বয়স 13 বছর। মা বাবার সঙ্গে উত্তরায় থাকত সে। আর বেলা 11:15টার দিকে মারা যান স্কুলের কর্মচারী মাসুমা বেগম। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন। সকালেই তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মামুন, আজ কয়েকজনকে রিলিজ দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, আজকে বার্ন ইনস্টিটিউটে আরও 2 জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল 9:10 জারিফ, যার বয়স ছিল 13 থেকে 14 বছর, যিনি 7ম শ্রেণীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করতেন, এবং মাসুমা নামে আরেকজন অফিস সহকারী, তার বয়স 32 থেকে 33 বছর। তিনিও আজকে জারিফের প্রায় 2 ঘন্টা পরেই মৃত্যুবরণ করেন বার্ন ইনস্টিটিউটে। এবং এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মোট আজকে 2 জন দিয়ে 17 জন এই বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করলো। এবং সব মৃত্যুর সংখ্যা মিলিয়ে যদি বলা চলে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ যেটি বলেছেন সে অনুযায়ী 35 জন। এবং আপনি যেটি বলছিলেন যে কতজনকে রিলিজ দেওয়া হতে পারে, গতকালকে কিন্তু বলা হয়েছে প্রায় 10 থেকে 15 জনের মতো শিশু এবং আরও বয়স্কদেরকে রিলিজ দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত কতজনকে রিলিজ দেওয়া হলো সেটির তথ্য বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাংবাদিকদেরকে জানানো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই একটি ব্রিফ করার কথা রয়েছে আজকের দিনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। এবং কিছুক্ষণ আগে যে মৃত্যুবরণকারী বলছিলাম যে মাসুমা, সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী, তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলো। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে সেখানে গোসল করানো হবে এবং তারপরে তার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং মাসুমের জারিফের যে মৃতদেহ সেটি উত্তরায় নিয়ে যাওয়া হবে, সেখানে জানাজা পড়ানো হবে বলে আমাদেরকে জানানো। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে কথা বলছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী 2 দিন কলেজ বন্ধ থাকবে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত কোমল প্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ গভীর শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় 6ষ্ঠ দিন আজ। এই দিনেও ক্যাম্পাসের সামনেই জড়ো হচ্ছেন উৎসুক মানুষ। এছাড়া স্কুলের শিক্ষার্থী অভিভাবকরাও আসছেন ঘটনাস্থলে। যারা ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন সেদিন, তাদের মুখে উঠে আসছে ভয়াল সেই দিনের বর্ণনা। আকাশে বিমানের শব্দ পেলেই আঁতকে উঠছে তার। তবে স্কুলের পাঠদান ঠিক কবে শুরু হবে সেটি নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মুহিব, সব মিলিয়ে স্কুল এলাকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, যদিও বিমান
দুর্ঘটনার আজকে ষষ্ঠ দিন চলছে, কিন্তু মানুষের কিন্তু উপস্থিতি, মানুষের আনাগোনা, উৎসুক মানুষের ভিড় সেটি কিন্তু আজও রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন এলাকার থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ আসছে স্কুলে, এবং কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে দুর্ঘটনার পর থেকে যেসব শিক্ষার্থীরা প্রচণ্ড ট্রমার মধ্যে ছিলেন তারাও কিন্তু স্কুলে তার প্রিয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। যদিও ক্যাম্পাসের আনুষ্ঠানিক যেই পড়াশোনা বা পাঠদান কর্মসূচি সেটি কিন্তু এখনও শুরু হয়নি, এবং সেটি ইতিমধ্যেই অর্থাৎ আরও 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে যে ক্লাস পরীক্ষা বা কোনো ধরনের কার্যক্রম সেটি চলবে না আগামী রবি এবং সোমবার পর্যন্ত। যদিও এই 2 দিনের মধ্যেই যে স্কুল পাঠদানের জন্য উপযোগী হয়ে যাবে বা সব ধরনের পরিবেশ ফিরে আসবে সেটি বলার কিন্তু এখনই সময় হয়নি, কারণ ভেতরে যেই ধ্বংসযজ্ঞ হয়েছে, ক্লাসরুমগুলো পুড়ে যে ভস্মীভূত হয়ে গেছে, সেগুলি কিন্তু ঠিক হতে অনেক সময় লাগবে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে এই স্কুলের উপর দিয়ে যেই প্লেন প্রতিনিয়ত যায় সেগুলো দেখলে আগে তারা খুব উৎফুল্ল হতো, আনন্দিত হতো, কেউ ছবি তুলতো, কেউ ভিডিও করত। এখন প্লেনের শব্দ শুনলে তারা আতকে ওঠেন, তারা আতঙ্কে ভোগেন, এবং রাতের বেলা তারা যখন আশেপাশের যারা বসবাস করছেন তারা যখন ঘুমিয়ে থাকেন, প্লেনের শব্দে কিন্তু তারা ঘুম ভেঙে যায় তাদের আতঙ্কে। সব মিলিয়ে এই যে মাইলস্টোন বিমান দুর্ঘটনার পর যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু আজকেও আপনি নিশ্চয়ই জানেন যে হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের মধ্যে 2 জন মারা গেছে, এবং এখনও কিন্তু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহতরা। সব মিলিয়ে এখানকার মানুষের মধ্যে যে আতঙ্ক এবং যে উৎকণ্ঠা সেটি কিন্তু এখনও রয়েছে, এবং এখনও এখানে কিন্তু এক ধরনের পুরো পরিবেশটি কিন্তু খুব ভারী হয়ে রয়েছে। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। তিনি বলেন, রাতারাতি সংস্কার সম্ভব না, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে, এভাবে হয় না। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে, এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে আনুপাতিক হারে যে আপনার পিআর পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। আমরা এই কারণেই বলেছি যে নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান। যার অমূল্য সম্পদ হারিয়েছেন, সেই সম্পদ পৃথিবীর কেউ ফেরত দিতে পারবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া রাষ্ট্র গঠন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আর বিশিষ্টজনেরা বলছেন, সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনাটা বুঝতে ব্যর্থ হলে আগামীর বাংলাদেশ বাস্তবে রূপ দেয়া কঠিন হবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে বিলম্ব হওয়া সঠিক নয়। গেল আওয়ামী শাসনের সময় বিশ্লেষণ করে অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে, তবে অবস্থার তেমন ইতিবাচক পরিবর্তন হয়নি। বলেন, সংস্কার রাতারাতি সম্ভব নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নিয়ন্ত্রণহীন ক্ষমতার লাগাম টেনে ভারসাম্য তৈরি করতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। বিশেষজনেরা বলেন, সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনাটা বুঝতে ব্যর্থ হলে আগামীর বাংলাদেশ বাস্তবে রূপ দেওয়া কঠিন হবে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী নির্বাচনের সবচেয়ে বড় হুমকি, যা মোকাবেলায় দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম কাজ করছে। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের ব্যাপারে কাজ চলছে। তফসিল ঘোষণার আগে এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া দেশ ও জাতির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়বদ্ধতা রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন কবে সাবমিট করতে হবে, উইথড্রয়ালের ডেট কবে, আপিলের ডেট কবে, প্রতি বরাদ্দের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি জানতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলা উদ্দেশ্যমূলকভাবে করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে র্যাব 11 সদর দপ্তর ও পুলিশ লাইন্স পরিদর্শনের পর তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, এসব উদ্দেশ্যমূলক মামলায় যেন প্রকৃত ও নিরাপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার না হয়, এজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। 5 আগস্টের পর থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপকভাবে অভিযান চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে। আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 জনের মৃত্যু, নিহত বেড়ে 35। কাল ও সোমবার প্রতিষ্ঠান বন্ধ, নিখোঁজ সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। কয়েকটি বৈঠক করে রাতারাতি সংস্কার সম্ভব না, বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনাও বুঝতে হবে বলেছেন বিশিষ্টজনেরা। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপপ্রচার, মন্তব্য সিইসির। সুষ্ঠু নির্বাচনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।